প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেল আয়ের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। দর্শক, এখনকার যুগকে আমরা সর্বসাধারণ তথ্য প্রযুক্তির যুগ হিসেবে আখ্যা দিয়ে থাকি। তথ্য প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে যতগুলো মাইল ফলক এসেছে, সবগুলোতে আমরা দেখছি যে আমরা হয়তো পড়ার অভ্যাস থেকে কিছুটা পিছিয়ে এখন দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। অর্থাৎ আমাদের টেলিভিশন স্ক্রিন বলি, মোবাইলের স্ক্রিন বলি, সেখানে রঙিন জগৎটা আমাদেরকে প্রভাবিত করে অনেক বেশি। তবে যারা লিখতে ভালোবাসেন, যারা পড়তে ভালোবাসেন, তাদের কাছে কিন্তু বইয়ের এই সাদা কালো পাতায় এক রঙিন পৃথিবী আছে, যা আমাদের কল্পনার জগৎকে অনেক বেশি প্রভাবিত করে, আলোড়িত করে এবং প্রসারিত করে। ঠিক এই প্রযুক্তির যুগের সাথে লেখালেখির সময়টা আসলে কেমনভাবে পাল্লা দিয়ে এগোচ্ছে। আমাদের যারা বই লিখছেন, যারা বই পড়তে চাচ্ছেন, যারা বই প্রকাশ করতে চাচ্ছেন, তাদের ভবিষ্যৎ আসলে এই যুগের সাথে পাল্লা দিয়ে কেমনভাবে এগোচ্ছে, সেই সব কিছুই আজ এই আয়োজনে আমরা জানার চেষ্টা করব। তারকাকথনের এই আয়োজনে আজ আমাদের সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতে চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন স্বপ্না রেজা। তিনি একজন লেখক, তিনি একজন উন্নয়ন কর্মী, সেই সাথে একজন অনুষ্ঠান নির্মাতা। শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকে। এবং আমাদের সাথে আছেন অচিন্ত চয়ন। তিনি একজন সাংবাদিক এবং একজন লেখক, সাথে আছেন তার একজন প্রকাশক হিসেবেও পরিচয়। শুভেচ্ছা আপনাকেও। শুভেচ্ছা আপনাকেও। দুজনকে পেয়েছি, ভালো লাগছে অনেক। এবং দুজনের ক্ষেত্রে একটি বিষয় আমার কাছে খুব কমন মনে হলো যে বহুমাত্রিকতা রয়েছে আপনাদের প্রফেশনে, এবং সেই বহুমাত্রিকতার মাঝে একটা বিশেষ জায়গা হচ্ছে, আমি শুরুতে যেটি বলছিলাম যে লেখা, এটা হচ্ছে আপনাদের কমন বৈশিষ্ট্য। স্বপ্না রেজাকে দিয়ে শুরু করতে চাই। লেখা শুরু করেছেন আপনি অনেক আগে থেকে, ছোটবেলা থেকে, ছাত্র জীবন থেকেই আমার লেখা শুরু। তারপরে একে একে অনেকগুলো প্রফেশন আসলে বেছে নেওয়া, সেগুলো নিয়েও শুনবো। তবে লেখার জার্নিটা শুরু নিয়ে একটু শুনতে চাই। লেখার শুরুটা হয়েছে আসলে পারিবারিকভাবেই। আমার বাবা একজন বিশিষ্ট সাংবাদিক ছিলেন, আসাফুদ্দৌলা রেজা ইত্তেফাকের নির্বাহী সম্পাদক। আমার দাদি ছিলেন ইসমাইল হোসেন সিরাজির বড় মেয়ে, অর্থাৎ আমার বাবা ইসমাইল হোসেন সিরাজির নাতি। পারিবারিক সূত্রে আমি এটা উত্তরাধিকারী সূত্রে পেয়েছি লেখাটা অনেকটা। আর ছোটোবেলাতে বাবা ডিকটেশন দিতেন, বাবাও তো মানে লেখালেখি করতেন প্রচুর, তারও বই আছে। তিনি বুনিয়াদি গণতন্ত্রের আসর রেডিওতে, যে রেডিও শোটা হতো বেতারে তখন, তো সে সময় বাবা ডিকটেশন দিতেন, আমি লিখতাম, বা অন্য কোনো কিছু ডিকটেশন দিতেন, আমি লিখতাম। ওখান থেকে আমার লেখার প্রেরণাটা আসলে ওভাবেই এসছে, রক্তে এটা ধরে। তারপরে তো কর্মক্ষেত্রেতেও লেখাটা যেহেতু একটা পারিবারিকভাবে পাওয়া একটা বলবো যে বৈশিষ্ট্য আমার রয়ে গেছে। যখন পরবর্তী জীবনে আমি কাজে ঢুকে যাই, বিভিন্ন ধরনের কাজে ঢুকে যাই, তখন ওই লেখাটাকে আমার আরও, ওই কাজগুলো আরও বেশি প্রেরণা দিয়েছে। ব্যাপারটা এরকমভাবেই আজ অবধি চলে এসছে। বাহ, আমরা একটু অচিন্ত চয়নের কাছেও শুনতে চাই। আমি যতদূর জানি যে আপনার লেখার হাতে খড়িও বেশ ছোট সময় থেকে, ছোটবেলা থেকেই। তো আপনি কিভাবে লেখা শুরু করেছেন? জি, আমি আসলে ছোটবেলা থেকে লেখালেখি করি। মূলত শুরু করেছিলাম কবিতা দিয়ে, তারপরে মানে বিভিন্ন বিষয়ে লেখালেখি। এখন বর্তমান কলাম লিখি। আর সাংবাদিকতা তো পেশা। আর আরেকটা বিষয় যে প্রকাশক হিসাবে যে পরিচিতি, সেটাও ওই লেখালেখির হাত ধরেই। প্রকাশক হওয়ার যে গল্পটা, ওটা লেখালেখির মাধ্যমেই আসা। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার প্রথম লেখা প্রকাশ হয়। সেখান থেকেই আমার লেখালেখি শুরু। তারপরে পড়াশোনার পাশাপাশি লেখালেখি এবং প্রকাশনার যে একটা চিন্তা, সেই চিন্তাটাও ভিতরে আসে। 2012 সালে আমার প্রকাশনার যাত্রা, দেশ পাবলিকেশনস। ওই সময় থেকে এখনো চলছে আর কি। আপনি লেখার জার্নিতে আসলে শিখতে চেয়েছেন অনেক বেশি, শেখার একটা তৃষ্ণা আপনার মাঝে সব সময় ছিল। আপনি একাধিক কোর্স করেছেন লেখালেখি নিয়ে, সেই বিষয়ে একটু শুনতে চাই। না, আসলে শেখার তো কোনো বয়স হয় না। শিখতে চাই, এখনো শিখতে চাই। আর আরেকটা বিষয় হলো কি, আমরা যখন মানে থানা শহরে থাকতাম এক সময়, ওই সময় আমাদের চিন্তা থাকতো যে বাংলা একাডেমি অথবা এই যে জাতীয় গ্রন্থকেন্দ্র, তারপর পাবলিক লাইব্রেরি, এগুলো কেমন মানে আমার স্বপ্নের মতো মনে হচ্ছিল। তখন বাংলা একাডেমিতে একটা কোর্স শুরু হয় বেশ আগে থেকেই। তা আমি মনে হয় 6ষ্ঠ ব্যাচে ছিলাম তরুণ লেখক প্রকল্পতে। ওইটাতে আমি বেশ অনুপ্রাণিত হয়েছি যে বাংলাদেশের ওই সময়ই আমার অনেক মানুষের সাথে পরিচয়, এবং লেখালেখিতে আরও মানে বেশি আসার যে অনুপ্রেরণা ওখান থেকে পেয়েছি।
স্বপ্নারেজার কাছে একটু শুনতে চাই কবিতা বিষয়ে একটু জানতে চাই। আপনি কিন্তু শুরুতে অনেক কবিতা লিখতেন, তারপর একটা সময় আসলে কবিতা থেকে আপনি ছোট গল্পের দিকেও ধাবিত হলেন, এক ফুল বুক লেখা শুরু করলেন। এটা একটা মানে আমার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা। আমার জীবনের শুরুটাই ছিল কবিতা দিয়ে। আমি কবিতা লেখা শুরু করেছি তখন আমি স্কুল মাধ্যমিক পর্যায়ে 9 কি 10 এরকম পড়ি। তো তখন সেই সময় কবিতা লেখার পেছনেও বাবার অনুপ্রেরণা ছিল। বাবা, আমি ছোট ছোট কাগজে লিখে রাখতাম, বাবা ওগুলো টুকিয়ে রাখতেন। তো একদিন কবিতার কবিকণ্ঠ, তখন একটা কবিতার ছিল, সংগঠন ছিল কবিকণ্ঠ। তো ওদের কবিতার আসরে আমি সর্বকনিষ্ঠা কবি হিসাবে নির্বাচিত হই ওদের কবিতা আসরে অংশগ্রহণ করার জন্য। তো সেখানে আমার ছবি কবিতা সবই না হয়। তো প্রস্তুতিমূলক একটা আলোচনাতে তখন একজন সিনিয়র কবি বলছিলেন যে আধুনিক কবি, তোমার কবিতা খুবই সুন্দর, কিন্তু আধুনিক কবিতে একটা জিনিস লাগে, আধুনিক কবিতায়। তো আমি তখন তাকে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ঠিক করিনি, আমি আমার দৃষ্টির ভাষায় তার কাছে জানতে চেয়েছিলাম সেটা কি। তো তিনি যে শব্দটা ব্যবহার করেছিলেন সেটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তিনি বলেছিলেন যে সেক্স লাগবে কবিতাতে। তখন আমি বাবার কাছে ফিরে এসে বললাম যে বাবা, আমার যে জিনিসটা প্রয়োজন হচ্ছে না সেই জিনিসটা আমি কেন লেখায় নিয়ে আসব। তো বাবা বলল যে হ্যাঁ, সেটা তো অবশ্যই তোমার সেই স্বাধীনতা আছে। তখন আমি বললাম তাহলে আমি আর এই আসরে যাচ্ছি না। তো তখনই আমার ভেতরে অনেক ক্ষোভ জমে গেছিল যে কেন আমার সাহিত্য বা আমার সৃষ্টিতে আমার যে জিনিসটা দরকার হচ্ছে না সেই জিনিসটাতে আমি জোর করে একটা জিনিসকে নিয়ে এসে আধুনিকতার ইয়েতে চড়াইব, সেই লেখকের লেখার উপর চাপিয়ে দেওয়া হবে। আর ফরমাইশ কবি তো না আমি, তাই না? এটাই যে আধুনিক কবিতা বা আধুনিক সাহিত্যের মানে দিক, এটা আমি মেনে নিতে পারিনি। তো অভিমান করে আসলে সেই সময় আমি কবিতা লেখা ছেড়ে দিয়েছি। পরবর্তীতে ছোট গল্প আমি লেখা শুরু করি, যেখানে বিশিষ্ট সাহিত্যিক রাবেয়া খাতুন খালাম্মা আমাকে অনুপ্রেরণা দিয়েছিলেন এবং সাগর ভাই, এরা আমাকে তখন বললেন যে তুমি ইয়েতে যাও, মানে গদ্যে চলে যাও। বাবাও বললেন যে গদ্যে চলে যাও। তারপর থেকে আমি আসলে গদ্য লেখাতেই চলে আসি এবং গদ্য লেখার পাশাপাশি কলাম লেখাতে চলে আসি সেই স্টুডেন্ট থেকে। এখন পর্যন্ত আসলে সেই লেখা এখনো সেটা চলমান রয়ে গেছে। রাইট। অচিন্ত্য চয়নের কাছেও একটু আপনার এই জার্নিটা সম্পর্কে জানতে চাই যে লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা আপনার জন্য জার্নিটা আসলে কি স্মুথ ছিল, নাকি কোন অবস্ট্রাকেলগুলো আপনাকে সবথেকে বেশি বাধা দিয়েছে? আসলে কি সামাজিকভাবেই তো এখন লেখকদের একটু অবহেলিত একটা কিছু শব্দ শুনতে হয়। তারপরেও লেখালেখির যে মানে আমাদের যে বোধ, তারপরে চিন্তা থেকেই তো লেখালেখি শুরু হয়। আর একজন লেখক এবং একজন সাধারণ মানুষ, তাদের কিন্তু চিন্তা এক হবে না, মানে একটু আলাদা হবে। যেমন ভবিষ্যৎ কিন্তু লেখকরা বলে দিতে পারে যে ভবিষ্যৎ কি হবে, বা এই যে আমাদের সামাজিক পরিস্থিতি, রাজনীতি বা শিক্ষা, যত কিছুই বলেন না কেন, একজন লেখক যে ভবিষ্যৎবাণী বলে যাচ্ছে তার সাথে কিন্তু মানে মিল হয়ে যাচ্ছে, মিলছে যে এই বিষয়টা এইভাবে চলবে। তো এখন আমাদের যে যত এই লেখালেখিতে যত বাধা বিপত্তি বা মানুষের কাছ থেকে বিভিন্ন কবি শব্দটা কিন্তু এখন অন্যরকমভাবে দেখে। কবি মনে হলেই মনে হচ্ছে যে মনে হয় মানে বেকার ঘুরে ফেরে, চুল লম্বা লম্বা, মানে কিছু বোঝে না, জানে না, শুধু কবিতা লেখে। এই জিনিসটাই কিন্তু এখন নেগেটিভভাবে নেওয়া হচ্ছে। এই নেতিবাচক শব্দের বাইরে থেকে যে আমরা এই যে অগ্রসর, কবিতার সঙ্গে চলা, শব্দের সঙ্গে চলা, এটা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে, এটা কিন্তু অনেক কঠিন কাজ। এই কঠিন কাজকে আমরা মানে নিজের সঙ্গে জড়িয়ে নিয়েছি। এভাবেই আমাদের পথ চলা। কবিতা সারা জীবনই থাকবে, সবসময় থাকবে। আমরাও হয়তো কবিতার সঙ্গে থাকবো। এক মানে কবি ইতিহাসে বেঁচে থাকবে, সময় তাকে ধরে রাখবে, আবার কাউকে মানে ভুলে রাখবে, মানুষ মনে রাখবে না। এটাই আসলে নিয়তি। লেখক থেকে প্রকাশক হওয়ার জার্নিটা কিভাবে হলো, কিভাবে শুরু হয়েছিল? এটা একটা তারুণ্যের যে একটা বিষয়, যে ওই বিষয় থেকে আমি লেখালেখিতে আসার পরে অনেক তরুণদের সাথে কথা হয়। যে আমি তখন বগুড়ায় থাকতাম। তা বগুড়ায় থাকাকালীনে যে জেলা শহর বা মফস্বল থেকে উঠে আসা কিছু লেখক, ওরা বই করার সময় দেখা যাচ্ছে যে অনেক মানে সমস্যায় পড়ে, অনেক মানে সংকট মোকাবেলা করতে হয়, যে প্রকাশক পাচ্ছে না, এই সেই। তারপরে আমি বগুড়া থেকে চিন্তা করলাম যে প্রকাশনাটা শুরু করা যেতে পারে। পরে আমার একটা
যৌথ গ্রন্থ বের করছি ওই সময় নিজের ওই প্রকাশনার নাম দিয়ে। তো প্রকাশনার নামটা অন্য ছিল, ত্রৈবিদ্য প্রকাশ। তখন দেখা যাচ্ছিল যে ওই প্রকাশনের নামটা দুর্বিদ্য, মানে একদম মানে মানুষ মনে করে যে ত্রৈবিদ্য মানে একটু কঠিন। আসলে তারপরে প্রকাশনের নামটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে 12 সাল থেকে আমি দেশ পাবলিকেশনসের সঙ্গে আছি। ওই আসলে তারুণ্য নির্ভর দেশ পাবলিকেশনস। আমি কিন্তু প্রথমে প্রচুর তরুণদের বই করতাম, এখন হয়তো অনেক কমিয়ে দিয়েছি। এখন দেখে দেখে বই করি, নির্বাচিত বইগুলোই করতে পারি। যেমন আফার বইটা, এই বইটা এখন বাংলাদেশের 64 জেলায় পাওয়া যায়, সেটা সরকারি গ্রন্থাগারে। বইটির নাম কি? বইটির নাম যতটুকু জল ততটুকু নদী। ততটুকুই নদী। আচ্ছা, তাহলে বইয়ের প্রসঙ্গ যখন চলেই আসলো, আমি একটু আপার কাছে জিজ্ঞাসা করতে চাই, এই বইয়ের প্রেক্ষাপটটা কি ছিল, কি নিয়ে লিখেছেন? আসলে আমার প্রতিটা লেখা শুধু এই বইয়ের প্রেক্ষাপট নয়, এটা নারী বিষয়ক। আমাদের দেশের সমাজে নারীর অবস্থান, নারীর প্রতিদিনের যে ঘাত প্রতিঘাতের চিত্র এবং তার যে সংগ্রাম এবং তার যে প্রতিষ্ঠা, এবং তার প্রতি যে সামাজিক যে দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রীয় নীতি, বিধি ব্যবস্থা, এগুলো যে নারীকে কতটা প্রভাবিত করছে প্রতিনিয়ত, ঠিক আছে? তারপরেই প্রতিটা গল্প আমার আসলে আমার দেখা প্রতিটা গল্পের প্রতিটা চরিত্র কিন্তু আমি অনুধাবন করেছি। আপনি জানেন যে বা হয়তো জানেন না যে আমি উন্নয়ন সেক্টরেও কাজ করি। সেখান থেকেই আসলে এই জিনিসটাকে আমি দেখেছি যে নারীরা প্রতিনিয়ত কীভাবে এগিয়ে যাচ্ছে এবং তাদের প্রতি সামাজিক যে অসঙ্গতি সেগুলো বিরুদ্ধে, সেগুলোর যাতে নারীরা আরও এগিয়ে যেতে পারে, হ্যাঁ, সেই দিক নির্দেশনা কিন্তু সেই দিক দিয়ে এসছে। এই গল্প লেখার পিছনে আমার ওই জিনিসগুলো কাজ করেছে। এই গল্পটা, এই বইটা সম্পূর্ণভাবে নারী কেন্দ্রিক, নারী চরিত্র নিয়ে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এটা আমি জানিও না, অচিন্ত আমাকে একদিন ফোন দিয়ে বলল যে এই বইটা আপনার মন্ত্রণালয় কর্তৃক হয়েছে, হ্যাঁ, নির্বাচিত হয়েছে 64টা জেলার গ্রন্থ পাবলিক লাইব্রেরিতে, লাইব্রেরির জন্য। তখন আমি আসলে এটাকে আমি পাওয়া মনে করলাম, কারণ আমার এদিক দিয়ে কোনো ছিল না। আমি লিখেই চলে যাই, পাঠকের কাছে আমার বই যায়, পাঠক যখন পড়ে সেটাই আমি মনে করি যে এটা আমার কাছে বড় পাওয়া। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হলো এটা পাওয়া সৌভাগ্য এবং স্বীকৃত বটেই, তাই না? এই স্বীকৃতি আমি জানি না আমার এই বয়সে সেই স্বীকৃতিটা পেলাম, এটা আরও আগে পাওয়া উচিত ছিল কিনা। তবে আমি যেটা মনে করি যে সৃষ্টি যদি মানে সঠিক পথে এগোয়, ন্যায়ের পক্ষে থাকে এবং যদি সেটা কল্যাণমুখী হয়, তবে অবশ্যই এটার একদিন স্বীকৃতি মেলে। তো অচিন্তকেও সেই জন্য অভিনন্দন জানিয়েছে। এটা জানার পরে থেকে নিজের তো ভালো লাগা কাজই করেছে, এই আর কি। যতটুকু জল ততটুকুই নদী, যেটুকু আমরা জানলাম, এটা আসলে যতটুকু জল ততটুকুই নদী আসলে সত্যই সত্যের কোনো মানে থাকে না। মানে যদি বলেন যে এটাকে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা, এটা আসলে গোটাটাই মিথ্যা হয় বা গোটাটাই সত্য। সত্যের কোনো নাই, ভগ্নাংশ থাকে না, সত্যই। তো নদীর সাথে জীবনের একটা অদ্ভুত মিল আছে, ঠিক আছে? মানে যতটুকু জল থাকে ততটুকুই কিন্তু নদী থাকে, ততটুকুই কি নদী বলা যায়। জীবনেও তাই, জীবনের যতক্ষণ পর্যন্ত জীবনের উচ্ছ্বাস আছে, আনন্দ আছে, সত্যতা আছে, সত্যের প্রতি আসক্তি আছে, ততক্ষণই কিন্তু জীবন আছে। বাকিটাকে আমি জীবন বলে ধরি না। আসলে এক একজন লেখকের দর্শনবোধ কিন্তু ভিন্ন থাকে, তাই না? একটা ভিন্ন দর্শন থেকে সে লিখে এবং তার শ্রোতাদেরকে বা দর্শকদেরকে আসলে সে পাঠকদেরকে সেদিকে ধাবিত করার চেষ্টা করে। আপনি কোনো নির্দিষ্ট দর্শনবোধ আঁকড়ে ধরে কি কাজ করেন? আমার তো দর্শন অবশ্যই আছে যে আমি মানে সত্যকে অবলম্বন করে চলি, ঠিক আছে, এবং ন্যায়ের পক্ষে থাকি সব সময়। আমি অন্যায় যেখানে, আমি একটু ছোট্ট ঘটনা বলি তাহলে পরিষ্কার হবে যদি সময় থাকে। আমি কলাম লিখতাম স্টুডেন্ট লাইফ থেকেই। তো একবার একটা পত্রিকার মালিক ছিলেন তৎকালীন রাষ্ট্রপ্রধান। তো পত্রিকাতে কলাম লিখতাম যে আমি সেই কলামের বিষয়বস্তু ছিল যে গ্রাম থেকে মানুষ শহরে চলে আসছে, রাইট? আমি সেই যৌক্তিকতা দেখেই লিখিয়েছিলাম লেখাটা। তো একদিন এডিটর দেখে আমাকে বললেন যে স্বপ্না, এই ধরনের লেখা তো লেখা যাবে না। সে কেন? বলে আমাদের রাষ্ট্রপ্রধান তো গ্রামে যাচ্ছে, মানুষজন তো গ্রামে যায়, গ্রাম থেকে তো মানুষ শহরে আসে না।
তো তখন আমি বলেছিলাম সরি আমি পারবো না তাহলে কন্টিনিউ করতে। দেন আমি কিন্তু কন্টিনিউ করি নাই। এই যে সত্যের পক্ষে থাকা, সত্যের সাথে দেখা, এটাই আমার দর্শন, ন্যায়ের সাথে থাকা, যেটা আমি আমার বাবার থেকে আমি পেয়েছি। আমি দাবি করতে পারি এখনো যে আমার শরীরে সে রক্ত প্রবাহিত হচ্ছে, যেটা আমার মা বাবার থেকে পাওয়া, এবং তাদেরকে সারা জীবন দেখেছি ন্যায়ের পক্ষে থাকতে, সত্যের পক্ষে। সত্যের বিকল্প নাই এই জীবনে। বাহ, আমি একটু অচিন্ত্য জনের কাছে এই বিষয়টিতেই জানতে চাই, যেহেতু সাংবাদিকতাকে আপনি নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ পেশা হিসেবে নিয়েছেন, সাংবাদিকতায় কিন্তু এই বিষয়টি সব থেকে মুখ্য থাকে, সত্যবাদী হওয়া, সত্য কথা বলা এবং সত্য প্রচার করা। তো সেই জায়গা থেকে সাংবাদিক হিসেবে নিজের দর্শনবোধটাকে কিভাবে আমাদের সামনে বলবেন? এই সাংবাদিক এবং লেখক এই দুটা বিষয়ই একই সঙ্গে চলে। আমরা যদি সত্যকে অবলম্বন করে সামনের দিকে চলি তাহলে অবশ্যই অনেক বাধা আসবে, সাংবাদিকতাও আসে। সাংবাদিকতা এবং লেখক, সাংবাদিকের চাইতে লেখকদের মানে ধারটা বেশি। আমরা কিন্তু একটু এ নিয়ে বিনিয়ে বলি, কিন্তু লেখকরা কিন্তু ওইভাবে বলে না, শৈল্পিক বলে, কিন্তু একদম সত্যটা চলে আসে। যেমন আমি এখন যে দায়িত্ব পালন করি সম্পাদকীয় বিভাগে, সম্পাদকীয় লিখতে গিয়ে আমার প্রত্যেকটা লাইন চিন্তা করতে হয় যে আমি লিখবো কি লিখবো না, তারপরেও আমি সত্যটা প্রকাশ করব, কিন্তু কিভাবে লিখব, একটু ঘুরিয়ে। মানে আমরা লিখি ঠিক আছে, একটু ঘুরিয়ে লিখতে হয়। সাংবাদিকতা বলেন, লেখালেখি বলেন, যত কিছু বলবেন, আমাদের সময়, পরিস্থিতি সব কিছু আমাদের মনে হয় যে মাঝে মাঝে একদম পুরোপুরি বিপক্ষে দাঁড়িয়েছে, তারপরেও সামনের দিকে অগ্রসর হতে হয়। আমি এই প্রসঙ্গে একটু বলি, সাংবাদিকতা যেহেতু প্রসঙ্গে আসছে, যেহেতু আমি সাংবাদিক ঘরেরই মেয়ে, আমি একটা কলাম লিখেছিলাম তখন, নিয়মিত একটা জাতীয় দৈনিকে কলাম লিখতাম। তো তৎকালীন একজন মন্ত্রী বলেছিলেন যে মদের অবৈধ ব্যবসাকে বৈধতা দেওয়া হোক, তাদেরকে লাইসেন্স দিয়ে রাজস্ব আদায়ের জন্য। তার মানে রাজস্ব আদায়টাকে অজুহাত করে অবৈধ ব্যবসাকে লাইসেন্স দেওয়া। তো এটা আমাকে খুব রিঅ্যাক্ট করেছিল যে অবৈধ যে কাজ করবে তার তো আগে শাস্তি হতে হবে, রাইট? তো আমি তখন একটা লেখা লিখি, সেই পত্রিকাতে আমি রেগুলার লিখতাম। তো আমি যখন তাকে লেখাটা দিলাম, তো এই টিচার আমাকে বললো যে সরি, অ্যাকচুয়ালি এটা তো ছাপানো যাবে না। আমি বলছি কেন? বলে আমাদের নিজেদেরই তো মদের ব্যবসা। তো তখন আমি ওখান থেকেও সরে আসলাম যে না, যে সত্যের পক্ষে না, দেশের পক্ষে না, দেশের কল্যাণের পক্ষে না, রাষ্ট্রের উন্নয়নের পক্ষে না, প্রকৃতি উন্নয়নের পক্ষে না, সেখানে আমি থাকবো না, আমি চলে আসলাম। এই যে মানে অবৈধতাকে, ঠিক আছে, বৈধ করতে হবে, রাজস্ব আদায়, এই যে অনিয়ম, এই অনিয়মের জন্য ওই পরিসরেই তো আমার থাকা যায় না, তাই না? তো আমি ওখান থেকে বেরিয়ে আসছি। আমি মনে করি না এটাতে আমার কোনো লস হয়েছে, বরং আমি আরও শক্তি সঞ্চয় করেছি যে না, আমি পারবো সত্য কথা বলতে। সাহসটাও কিন্তু আমি ওখান থেকে পেয়েছি, এবং সব কিছুর মূলে কিন্তু আমার বাবা। বাহ, অনুপ্রেরণা ছিল সবসময় আপনার জীবনে। তিনি সত্যের পক্ষে কথা, যারা সাংবাদিকতার জগতে আছেন তারা বাবাকে চেনেন, যে কতটা ন্যায়ের পক্ষে তিনি কাজ করে গেছেন, কতটা নির্লোভ হয়ে তিনি মানে মৃত্যুবরণ করেছেন। কোনো ক্ষমতা, লোভ কিংবা অর্থ সম্পদ কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারেনি, আমাদের চোখের সামনে দেখা। সো আমরা তো সেটাইতে বেড়ে উঠেছি। বাবা সবসময় বলতেন যে তোমরা সত্যের পক্ষে, কল্যাণের পক্ষে থাকবে। এই গুণটা তো আসলে খুবই রেয়ার এখন যে কোনো প্রফেশনেই বলি, সাংবাদিকতা এবং লেখক হওয়ার ক্ষেত্রে। এবং আমার চাকরির ক্ষেত্রে কিন্তু আমি সেই মেন্টালিটিটাকে সবসময় ফলো করি, অন্যায়ের সাথে আমি থাকি না। আচ্ছা, আমরা যদি একটু বইয়ের প্রসঙ্গে ফিরি, যেহেতু আমি শুরুতে ইন্ট্রোতে বলছিলাম যে বইয়ের ভবিষ্যৎ নিয়ে একটা লেখক বা প্রকাশকদের ভবিষ্যৎ নিয়েও একটা প্রশ্ন চলে আসে, যেহেতু প্রযুক্তির উন্নয়ন খুব দ্রুত হচ্ছে, মানুষজন ইবুক পড়ছে বা দেখছে কোনো কিছু, সেই জায়গা থেকে একটা পাবলিকেশনসের ঝুঁকিগুলো বা চ্যালেঞ্জগুলো আসলে ইন ফিউচার কি হতে পারে বলে মনে হয়? আমাদের যে ঝুঁকি, মানে পাবলিকেশনস মানে যে ঝুঁকির ভিতর দিয়েই মানে চলা, তারপরেও আমাদের মানে সমাজ গঠনে যে বইয়ের যে ভূমিকা, সেই ভূমিকাটা আসলে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। যে মানে পাঠক বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যে বই পড়বো না। এখন প্রযুক্তি, যে আপনি বললেন প্রযুক্তির বিষয়টা, প্রযুক্তি মানে দুই দিকেই আছে, নেতিবাচক এবং ইতিবাচক আছে। সেটা হলো প্রযুক্তি আসার পরে নেতিবাচকটা বলি, যে আপনি মোবাইলে বই পড়তে পারছেন, সেই ব্যবস্থাটাও আমাদের এই প্রযুক্তি দিয়েছে। কিন্তু বইয়ের যে একটা ঘ্রাণ,
ওই ঘ্রাণটা কিন্তু পাচ্ছেন না। আপনি একটা মায়া, একটা শব্দের প্রতি যে মায়া নিয়ে পড়ছেন, কিন্তু আপনি মোবাইলে যখন বই পড়বেন তখন ওই মায়াটা কখনোই আসবে না। বইয়ের পাতা উল্টাচ্ছেন, তখন গল্পের ফরম্যাট কিন্তু চেঞ্জ হয়ে যায় একেবারে এখন আমাদের যে এই বই নিয়ে ভবিষ্যৎ, বই নিয়ে আসলে ভবিষ্যৎ কোনোটাই নিশ্চিত না যে ভবিষ্যৎ এই হবে, বলা যাবে না। তারপর আমরা যে মানে বলতে হয়, আমরা যে চিন্তা করি ওই চিন্তা থেকে যে প্রিন্ট ভার্সন কখনোই শেষ হবে না, প্রিন্ট ভার্সন থাকবে, পাশাপাশি প্রযুক্তি এসে সঙ্গ দেবে। তো ওই সঙ্গটা আমরা কিভাবে নেব, রিসিভ করব কিভাবে, এটা হলো আমাদের বিষয়। মানে সমন্বয়টা ঠিক সমন্বয়টা হবে আসলে চ্যালেঞ্জ, যে কতটা ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারছে। এবং এখানে বুদ্ধির প্রয়োজন আছে, বুদ্ধি জ্ঞানের প্রয়োজন আছে যে আমরা সমন্বয়টাকে কিভাবে করব। যেন তেন ভাবে করলে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছুরই পজিটিভ ইম্প্যাক্টটা পড়বে না। আসলে আমাদের যে প্রজন্ম, আমরা যাদের জন্য লিখছি, রাইট, আমি আজকে যে বইটা লিখছি 10 বছর পরে বা তার কোনো আরও বহু বছর পরে হয়তো একটা সময়কালীন একটা চিত্র ফুটে উঠবে, তাই না? এই সময় এরকম ছিল, জীবনযাত্রা ছিল, সময় সাক্ষী, রাইট। তো এটা তো ইতিহাসের তো দরকার আছে, তাই না? ইতিহাসের দরকার আছে, কিন্তু ইতিহাসটা আমরা কিভাবে উপস্থাপন করব? প্রযুক্তি আধুনিকতার একটা বহিঃপ্রকাশ হলেও সেটা যদি অতীতের সাথে, এই যে প্রিন্টিং মুদ্রণের কথা যে বললো, প্রিন্টিং যে ইয়েটার সাথে যদি সেইভাবে সমন্বয় করে উপস্থাপিত না হয় এবং যোগ্যতার সাথে, জ্ঞানের সাথে যদি এটা না হয়, তাহলে তো এটা অসম্পূর্ণ, মানে অর্থ তো থাকবেই না, অর্থহীন হয়ে পড়বে কিন্তু। এবং এটাকে যেমন এখন ওই যে মোবাইলে মানুষ যেমন গেম খেলে, রাইট, যে গভীরে যায় না, জাস্ট গেম খেলে একটু চ্যাট করে বা একটু ফেসবুকিং করে মানুষ যেমন উঠে যায়, গল্পের বই পড়লে যখন মানুষ বই নিয়ে বসে তখন কিন্তু তার গভীরে প্রবেশ করার একটা পথ তৈরি হয়ে যায়, তার চিন্তায় চেতনায় কিন্তু একটা কি বলবো আবহ তৈরি হয়ে যাচ্ছে, সে ওখানে পৌঁছাতে যাচ্ছে, রাইট, এবং শেষ অবধি কিন্তু সে পৌঁছিয়ে যায়। কিন্তু একটা মোবাইলে যখন সে একটা কিছু পড়তে থাকে, তাহলে ওই যে ফেসবুকিং এর মতো ব্যাপারটা আমার কাছে লাগে যে ওখানে গভীরে প্রবেশ করা যায় না, অনেকটা সম্পর্কের মতো, রাইট। এবং এটার সমন্বয়টা অবশ্যই, এবং এটার জন্য কিন্তু উপযুক্ত জ্ঞান লাগবে, আমি যেটা মনে করি। যে যারা আসলে শিক্ষিত জাতি, সব কিছু মূলেই তো আমরা একটা শিক্ষিত জাতি চাইছি, সেটার জন্য আসলে কারা কি ধরনের সাবজেক্ট, কি ধরনের কৌশল, কি ধরনের সমন্বয় করবেন, সেটা কিন্তু খুবই জরুরি হয়ে পড়েছে যদি আমরা একটা শিক্ষিত জাতি পেতে চাই। এটা আমার কাছে মনে হয়েছে, রাইট। ভবিষ্যৎ প্রজন্মের লেখকদের নিয়ে আমি একটু জানতে চাই যে এখন তো আসলে লেখালেখিকে প্রফেশন হিসেবে নেয়া, এই চিন্তাটাতেও অনেকটা ভাটা পড়েছে। কারণ এখন যদি প্রফেশন হিসেবে কেউ কিছু নিতে চায়, সে চিন্তা করে আসলে বাবা মার ক্ষেত্রেও বলতে গেলে তারা ভাবে তাদের সন্তান এমন একটা প্রফেশন বেছে নেবে যেখানে তার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকবে। তো সেক্ষেত্রে শুধুমাত্র লেখালেখি কি একজনের প্রফেশন হতে পারে বা ইন ফিউচার কি হতে পারে? এখন ব্যাপার হয়ে গেছে, টোটাল সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে যার পয়সা আছে সে বই করে ফেলতেছে, তার গুণগত মান থাকুক না থাকুক, রাইট। এবং সামহাও এটার কাটতি পড়ে যাচ্ছে, বাজারে প্রচুর সেল হচ্ছে, চাহিদা থাকুক আর না থাকুক, এরকম আমি হতে দেখেছি, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা। আমি বড়জোর চয়নকে একটা অচিন্ত চয়নকে একটা নক করতে পারি, চয়ন এবার কিন্তু আমার একটা বই যাচ্ছে, বই বেরবে তোমার প্রকাশনা থেকে, ওকে আপা পাঠিয়ে দেন, ঠিক আছে। ব্যাপারটা কিন্তু আমাদের এরকম যে এই বইটা প্রচুর সেল হয়ে যাবে, প্রচুর আমি সেখান থেকে পয়সা পাবো তা না। বইয়ের এই যে সাহিত্যটাও যেন এক ধরনের ইয়ের কাছে জিম্মি হয়ে গেছে, কি বলবো, যে ব্যবসায়ীদের কাছে চলে গেছে, অন্য ধরনের ব্যবসায়ীদের কাছে, সাহিত্য ব্যবসায়ীদের কাছে আমি সেটা বলছি না, ঠিক আছে। সব কিছুই যেন বেহাত হয়ে গেছে, বেহাল হয়ে গেছে, এরকম একটা আমার কাছে ফিলিংস। কাজে লেখাকে আমার মতো একজন লেখক পেশা হিসেবে কখনো বেছে নিতে পারবে বলে আমি মনে করি না, কিংবা আমার সেই গডফাদারও নেই, রাইট। আমার কিন্তু সেরকম নাই যে আমার বই বেরোলেই সে সার্কুলার করে সেটাকে বাজার ছাতু করে প্রচুর পরিমাণ অর্থ সম্পদ আমাকে দিবে বা দেওয়ার একটা পথ তৈরি করবে। আমি মনে করি না সেরকম কোনো ব্যক্তির সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে বা থাকা উচিত আছে। অভিজাত এলাকায় রেস্টুরেন্ট হচ্ছে কিন্তু বুক ক্যাফে হচ্ছে না, কেন হচ্ছে না? সেটাও হচ্ছে না, বুক ক্যাফে কিন্তু হচ্ছে না। আমাদের রাষ্ট্রের দায়িত্ব আছে, আমাদের রাষ্ট্রের দায়িত্ব আছে আমাদের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, সাহিত্য সব কিছুকে
পরিপূর্ণভাবে উপস্থাপনার, এবং যারা উৎসাহী আছে এই সকল বিষয় তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে এগিয়ে নিয়ে আসা, এই পৃষ্ঠপোষকতা কিন্তু খুবই জরুরি। ওকে, সেটা তো একটা রয়েছে। আর প্রজন্ম আসলে লিখলে প্রকাশনা সংস্থারও এক্ষেত্রে আসলে দায়িত্ব অনেকটা বেড়ে যায়, যে যারা ভালো লিখছে তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে তাদের বই প্রকাশ করার সুযোগটা করে দেওয়া। সেক্ষেত্রে দেশ পাবলিকেশনসের ভূমিকাটা একটু জানতে চাই। আমাদের কষ্ট হচ্ছে, চলছে না, মাঝে মাঝে কষ্ট হয়ে যায়। এই প্রশ্নটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের শুরুটাই ছিল তারুণ্য নির্ভর। শুরুটাই আমরা করেছিলাম দেশ পাণ্ডুলিপি পুরস্কার ঘোষণা দিয়ে আমরা তরুণদের প্রচুর পাণ্ডুলিপি সংগ্রহ করি, তারপর আমরা নির্বাচিত করি, তারপরে ওই বইগুলো প্রথমে বের করি। সেটা বের করার পর প্রতি বছর আমরা কিছু বই এভাবে, এইবারও একটা ঘোষণা ছিল যে 4 বিভাগে 40টা বই করব, সেটা নিয়েও আমরা কাজ করছি। সেখানে অনেক তরুণ, মানে অগ্রজরা তো এইভাবে বই বের করবেন না, অগ্রজদের সাথে আমরা যোগাযোগ করি, তারপরে আমরা হয়তো বিষয় ভিত্তিক কিছু পাণ্ডুলিপি চাই। আমাদের দেশ পাবলিকেশনসের অনেক ভূমিকাই আমি মনে করি আছে, এবং ভবিষ্যতে আরও নতুন চিন্তাভাবনা আছে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে, যে আমরা তরুণদের কিভাবে, আমাদের তরুণদের একটা ছায়াতল কিভাবে তৈরি করতে চাই, তৈরি করতে পারি, সেটা আমরা চেষ্টা করছি। ভবিষ্যতে এই নিয়ে কাজ করব আশা করি। তবে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার আছে। যেমন ওর জন্য সৌভাগ্য, ওর 2টা বই এবার 64 জেলার পাবলিক লাইব্রেরির জন্য নির্বাচিত হয়েছে, এটা ওর জন্য সুখবর। তবে আরও বেশি ব্যাপকভাবে যারা এরকম ভালো উদ্যোগ নিয়েছে, আমি মনে করি সরকারি বেসরকারি 2 ধরনের পৃষ্ঠপোষকতা জরুরি রয়েছে। একটা বিষয় আপনার বইয়ের সঙ্গে ওই বইটার কথা বলি, যেটা কবি রানা, মানে ওনার বই পাণ্ডুলিপি পড়ার পরে আমি অবাক হয়ে গেছি, এরকম একজন লেখক আছে দেশে, মানে অদ্ভুত রকমের ভালো লেখা, সেটা কেউ মরছে না। আমি ভাবছিলাম যে পাবলিক লাইব্রেরি এই বইটা নেবেন না, কিন্তু বইটা নিয়েছে। আমার মনে হয়েছে যে এই 2টা বই নিয়েছে, অবশ্যই বোদ্ধা ছিল ওখানে, যে বই 2-1 পৃষ্ঠা পড়ার পরে বুঝতে পারছে। এটা কিন্তু আমাদের জন্য সুখবর এক ধরনের, আমি মনে করি যে আমরা কিন্তু বিশ্বাস মানে হবে কি না জানি না, এটা নিয়ে কোথাও দৌড়াদৌড়ি করা বা কিছুই ছিল না, ওর মতো জমা দিয়েছে, তারপরে স্বীকৃতিটা মিলেছে। তো আমি মনে করি এরকম যদি প্রচেষ্টা থাকে, অব্যাহত থাকে, তাহলে হয়তো একটা পরিবর্তন আসতে পারে। সত্যি অনেক ভালো লেগেছে, আশাবাদী হতে চাই, আশাবাদী হতে চাই, এবং আশাই আসলে আমাদের বাঁচিয়ে রাখে। এবং দেশকে ভালোবাসতে হবে, সবার কথা। একটা ইতিহাস থাকে, অতীত থাকে, আমাদের ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, সবকিছুকে মূল জায়গায় ধরে রেখে আমরা যেন এগোতে পারি। একেবারেই তাই। অনেক ধন্যবাদ দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। আজকে ভালো লেগেছে কথা বলে, আগামীতে আবারও দেখতে চাই, গল্প করতে চাই। ইনশাআল্লাহ। চ্যানেল আইকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি ভালো লেগেছে। বেশি বেশি করে বই পড়বেন, কারণ বই আমাদের কল্পনাকে যেভাবে প্রভাবিত করতে পারে, অন্য কোনো কিছু আসলে করতে পারে না। আমরা এই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।